ভারতে কেন একটার পর একটা মসজিদ ভাঙ্গা হচ্ছে, সেখানে তো তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। তাহলে এখানে রাম মন্দির নির্মাণ তারা করতে চায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, তাহলে তাকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না এবং জিজ্ঞাসা করা হচ্ছে না যেটার উদ্দেশ্য কি, এর পিছনে কে ফাইন্যান্স করছে, কে এই চৈতালিদেরকে যদি আজকে গ্রেপ্তার করা না হয়, তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া না হয়, যেভাবে চিন্ময় কে গ্রেপ্তার করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একইভাবে আজকে চৈতালিকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই জিনিসটা বাড়তে থাকবে। এরপরে এই যে আওয়ামী লীগের আগামীকালকে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে এগুলো সবকিছুই আজকে জনাব তারেক রহমান দেশের বাইরে, একই সাথে হিন্দুদের ইন্ডিয়ার উস্কানি, বাংলাদেশের হিন্দু এবং আওয়ামী লীগের লাফালাফি, এই সবগুলো একই সুতায় গাথা। এবং সূরা হুজুরাতের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে একজন স্ত্রী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে বংশ এবং গোত্রে ভাগ করেছি, যাতে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। এখানে আরো উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছেন, কোন আরবের অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই, কোন অনারবের আরবের উপর শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদা, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, সকল মানুষ সমান। আমরা বিশ্বাস করি যে দুনিয়াতে যত মানুষ এসেছে সকলেই আদম এবং হাওয়া থেকেই উৎপত্তি। সুতরাং আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা সমান হিসাবে ট্রিট করতে চাই এবং এটাই ইসলামের মৌলিক শিক্ষা। সেই হিসাবে যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে এই যে বিভাজন ভারতীয় উপমহাদেশে, এখানে হাজার বছর ধরে ইসলাম ধর্ম এসেছে এবং মুসলিমরা এখানে 500 বছরের উপরে শাসন করেছে, কিন্তু সেই সময় কোনো হিন্দুকে নির্যাতন করা হয় নাই। একইভাবে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের সেই সময় থেকে গত 75 বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু এবং মুসলিম পারস্পরিক সৌহার্দ্যের সাথে বসবাস করেছে। 1947 সালে ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, পাকিস্তান এবং ইন্ডিয়া। এরপর থেকে যারা পূর্ব পাকিস্তান অথবা পশ্চিম পাকিস্তানে যে সংখ্যালঘুরা ছিল হিন্দুরা, তাদের প্রতি কোনো নির্যাতন করা হয় নাই। এবং কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল, সে সময়ও ইন্ডিয়াতে মুসলিমদের যথেষ্ট গণতান্ত্রিক অধিকার ছিল। কিন্তু আমরা এই গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় ব্যবচ্ছেদ দেখেছি 1992 সালে, যখন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুজরাটের কসাই নামে পরিচিত, সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে রাম মন্দির প্রতিষ্ঠান নামে 500 বছর পূর্বের একটি বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার চেষ্টা করে এবং হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হয়। পরবর্তীতে এই উন্মাদ, উদ্ধত্ত, হিংস্র এবং জঙ্গি সংগঠন বিজেপি পরবর্তীতে 2014 সালে আরো শক্তিশালী হয়ে, আরো জঙ্গি হয়ে তারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় যখন আসে, তখন সেখানে মুসলিমদের জন্য গরু জবাই এবং গরুর মাংস খাওয়ার অপরাধে বহু মুসলিমদেরকে আক্রমণ করা হয় এবং সেখানে নিদারুণ কষ্টের মধ্যে মুসলিম জনগোষ্ঠী বসবাস শুরু করে। অন্যদিকে যদি আমরা দেখি, একই সময়ে বাংলাদেশে ভারতের তাবেদার একটা সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে। তারা যদিও নামে মুসলিম ছিল, কিন্তু তাদের পারপাস ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা। যখন বিশ্বযুদ্ধকে কুপিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে, তখন সেটা কি সংখ্যালঘু নির্যাতন হয় না। কিন্তু যখন হাসিনা পলায়নের পরে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের উপরে যখন মানুষ প্রতিশোধ নেওয়া শুরু করে, এর মাঝে 100টা মুসলিম থাকলে 5টা হয়তো হিন্দু ছিল, আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের প্রতিশোধটাকে তারা নির্যাতন হিসাবে ইন্ডিয়ান সমস্ত মিডিয়া প্রকাশ করা শুরু করলো। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মিডিয়াগুলো সেইভাবে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারে নাই, কারণ 15 বছরের সেট আপে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, প্রশাসন এবং আমাদের মিডিয়া সবকিছুই আওয়ামী নিয়ন্ত্রণে এবং ভারতের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত ছিল এবং রন্ধ্রে রন্ধ্রে রয়ের এজেন্ট এই দেশে বিদ্যমান। আমাদের দেশের এখানে ধ্বংস করার জন্য বা ইউনিটি ধ্বংস করার জন্য শত্রুর প্রয়োজন হয় না। এখানে বাংলাদেশে হাজার হাজার রয়ের এজেন্ট বিদ্যমান এবং সমস্ত ক্ষেত্রে, এবং তারাই এই দেশকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট। যা আমরা দেখেছি ডক্টর ইউনূসের মাত্র 1.5 বছরের শাসনামলে
একটার পর একটা তথাকথিত বিদ্রোহ, সেটা আনসার বিদ্রোহের নামে, কখনো সচিবালয়ে বিদ্রোহ, কখনো হিজড়াদের বিদ্রোহ, কখনো পতিতাদের বিদ্রোহ। এমন কোন গোষ্ঠী নাই যারা বিদ্রোহ করে নাই। তাদের পিছনে রয়ের ইন্ধন ছিল, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত ছিল এবং বিএনপির নীরবতা ছিল। বর্তমানে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তখন স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার আশা ছিল যে 17 বছর পরে জনাব তারেক রহমান দেশে ফেরার পরে হয়তো ইন্ডিয়ার কথা মতো দেশ পরিচালনা করবে। কিন্তু যখন তারেক রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি গঠনের চেষ্টা করলেন, তিনি যখন মালয়েশিয়া চীন সফরের মাধ্যমে তার বৈদেশিক মিশন শুরু করতে গেলেন, তখনই ডেকে বসলো ইন্ডিয়া এবং তারপরে তাদের ষড়যন্ত্রের বীজ একটার পর একটা রচিত হতে শুরু করলো। আর এই পলাশবাড়ী এবং রংপুর বিভাগের ব্যাপারে এটার ইতিহাস আরেকটু ব্যাকে আমরা যদি যাই, গত 1 বছর ধরেই ইন্ডিয়ান বিভিন্ন বুদ্ধিজীবী এবং অ্যানালিস্ট তারা কলাম লেখা শুরু করলো। একজন অ্যানালিস্ট কলাম লিখেছেন, অ্যানেক্সেস অফ শিলিগুড়ি করিডোর, ওয়াইডেন অফ শিলিগুড়ি করিডোর বাই অ্যানেক্সিং রংপুর ডিভিশন। এই হেডিং এ তিনি একটা কলাম লিখলেন, যেখানে বলা হলো যে রংপুর ডিভিশনকে যদি ইন্ডিয়া ক্যাপচার করে ফেলে, অথবা বাংলাদেশের সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে যদি রংপুরে শিফট করা যায়, তাহলে সেই ক্ষেত্রে শিলিগুড়ি করিডোরের মাত্র 22 কিলোমিটার উইথটা 150 কিলোমিটারে কনভার্ট করা সম্ভব, এবং সেই ক্ষেত্রে চাইনিজ যে থ্রেটটা আছে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়ার জন্য, তাদের সেভেন সিস্টারকে আলাদা করার জন্য, সেই থ্রেটটা থেকে ইন্ডিয়া মুক্ত হবে। এই ধরনের একটা কলাম লেখার পরেও বাংলাদেশের কলামিস্ট তারা কোনো প্রতিবাদ করে নাই। অন্যদিকে আমরা দেখছি শুভেন্দ্র অধিকারী এই মাসখানেক আগে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তারপরে তিনি ওপেনলি পুশব্যাক করা শুরু করলেন বাংলাদেশকে, বিনা উস্কানিতে বাঙালি জনগোষ্ঠীকে, বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে সেখান থেকে পুশব্যাক করা শুরু করলেন। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, তিনি ওপেনলি বলা শুরু করলেন যে আমি সারাদিন ভগবানের কাছে দোয়া করি এবং সকালে ঘুম থেকে উঠে দোয়া করি যাতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। ভালো না হলে তিনি পুশব্যাক করতে পারবেন বাংলাদেশে সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে। এই ধরনের সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী দুইটা শাসক আমাদের নেবারিং ইন্ডিয়ার দুইটা প্রদেশে বিদ্যমান। এমন একটা পরিস্থিতিতে যেখানে চরমভাবে মুসলিমরা ইন্ডিয়াতে নির্যাতিত, নাম ইন্ডিয়ান একজন মিনিস্টার ওপেনলি সাংবাদিকদের সামনে বলছেন যে তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যাও। অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে, ইসরায়েল ইরানের কাছে মার খেয়ে এসে এখন ইন্ডিয়াতে এসে বলছে পাকিস্তান এবং বাংলাদেশে উনি দেখতে পাচ্ছেন যে এখানে হামাসের এজেন্টরা আছে বা হামাস এখানে শক্তিশালী হচ্ছে। এই ধরনের অলিক স্বপ্ন এগুলা ইন্ডিয়া তাদেরকে দিয়ে বলিয়েছে। বাংলাদেশ দূতাবাসের ব্যর্থতা, বাংলাদেশ সরকারের ব্যর্থতা যে এটার কোনো প্রতিবাদ আমরা করতে পারি নাই। এরপরে কি হলো দেখেন, সপ্তাহখানেক আগে যখন ভারতের নতুন রাষ্ট্রদূত আসলেন, তিনি এসে 140 কোটি ভারতীয় জনগণের সাথে 20 কোটি বাংলাদেশি জনগণকে মিশিয়ে ফেললেন এবং তিনি বললেন যে একই আকাশের নিচে আমি আছি। ইন্ডিকেশন কি? গ্রেটার ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, মানে বাংলাদেশকে তারা তাদের নিজের দেশ করতে চায়। এই যে স্বপ্ন, এই স্বপ্নেরই বাস্তবায়ন হচ্ছে আজকে আমাদের দেশের সেই গাদ্দার দেশদ্রোহী কিছু হিন্দু জনগোষ্ঠী, তার মধ্যে একজন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, যিনি আওয়ামী লীগের একজন নেত্রী। তিনি পূর্বেও এই ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং অতি সম্প্রতি তিনি বলেছেন যে হিন্দু জনগোষ্ঠীদেরকে নিয়ে একটা প্রদেশ হওয়া উচিত বাংলাদেশে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে? তাহলে এমন কি কোনো ঘটনা ঘটেছে? আজকে যদি এই চৈতালির মতো একই বক্তব্য পাকিস্তানের ইন্ডিয়াতে যদি কোনো মুসলিম দিত যে 20% মুসলমান বা 25 কোটি 30 কোটি মুসলমান জনগোষ্ঠী সেখানে আছে, সেই মুসলমান জনগোষ্ঠীর জন্য আলাদা ভূখণ্ড দরকার, এই কথা যদি আজকে ইন্ডিয়াতে কোনো মুসলিম বলতো, তাহলে আমার ধারণার সাথে সাথে তাকে তার পরিবার সহ উঠিয়ে নিয়ে যেত ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অথবা পুলিশ এবং তার প্রতি অমানসিক নির্যাতন করা হতো। বাংলাদেশের পেনাল কোডের 123 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে দেশদ্রোহিতার পানিশমেন্ট কি এবং দেশদ্রোহিতার সংজ্ঞা কি সেটা বলা আছে। কাজে কেন এখনো বাংলাদেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী
কেন এই অ্যাডভোকেট চৈতালিকে এখন অ্যারেস্ট করতে পারে নাই? এটা আমাদের সরকারের ব্যর্থতা। এবং টাইমিংটা দেখেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের বাইরে এবং তিনি চীন সফরের জন্য মালয়েশিয়াতে অবস্থান করছেন। একই ঘটনা ঘটেছিল 2004 সালে, যখন তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন চীনে সফর করেন, তখন 64টা ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা হয়েছিল। কাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশের সরকার প্রধানরা যখনই ইন্ডিয়া ব্যতীত পাকিস্তান, চায়না বা এই ধরনের রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক তৈরি করতে গিয়েছে, তখনই তারা এই আর্টিফিশিয়ালি ক্রাইসিস ক্রিয়েট করেছে, এবং এই ক্রাইসিস গুলো বাংলাদেশকে অনেক মাসুল দিতে হয়েছে। এখন আসি, এই চৈতালিদেরকে যদি আজকে গ্রেপ্তার করা না হয়, তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া না হয়, যেভাবে চিন্ময় কে গ্রেপ্তার করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একইভাবে আজকে চৈতালিকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই জিনিসটা বাড়তে থাকবে। এরপরে এই যে আওয়ামী লীগের আগামীকালকে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে এগুলো সবকিছুই আজকে জনাব তারেক রহমান দেশের বাইরে একই সাথে হিন্দুদের ইন্ডিয়ার উস্কানি, বাংলাদেশের হিন্দু এবং আওয়ামী লীগের লাফালাফি, সবগুলো একই সুতায় গাথা, এবং তারা বাংলাদেশকে, রাষ্ট্রটিকে সবসময় একটা থ্রেটের মধ্যে রাখতে চায়। কাজে সেই ক্ষেত্রে এই রাম মন্দির নির্মাণ, তাহলে ভারতে কেন একটার পর একটা মসজিদ ভাঙ্গা হচ্ছে, সেখানে তো তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। তাহলে এখানে রাম মন্দির নির্মাণ তারা করতে চায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, তাহলে তাকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না এবং জিজ্ঞাসা করা হচ্ছে না যেটার উদ্দেশ্য কি, এর পিছনে কে ফাইন্যান্স করছে, কে এটার পিছনে জড়িত? কাজে আমার ধারণা অতি সত্বর এই অ্যাডভোকেট চৈতালিকে গ্রেপ্তার করা দরকার এবং তাকে ইন্টারোগেট করে বের করতে হবে এর পেছনে শক্তি কারা, এবং সেই ক্ষেত্রেই দেশ নিরাপদ হবে বলে আমি আশা করি। একই সাথে ভারতীয় রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে এসে অধ্যত্বপূর্ণ কথা বলেছেন, তাকেও আইন নিয়ে আসতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রয়োজনে তাকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে। কারণ কোন রাষ্ট্রদূত তার ডিপ্লোমেসির বাইরে এই ধরনের কথা বলতে পারেন না। এই সবগুলো বিষয়ে আমরা যদি নতজানু পররাষ্ট্রনীতি এখনো ফলো করি, তাহলে আমাদেরকে এটার চরম মাসুল দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আজকে বিএনপি, জামাত, এনসিপি সহ যারা জুলাইয়ের পক্ষের শক্তি, প্রত্যেকেই সাফার করতে হবে। কাজে আমাদের এখন বৃহত্তর ন্যাশনাল ইউনিটি দরকার। আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করে, সেই সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করতে হবে। এখানে শুধুমাত্র সরকার নয়, সরকারের বাইরে যারা বিরোধী দল আছে, জামাত, এনসিপি, সকলে মিলে একসাথে ফাইট করতে হবে।